TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আমার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে কথা বলি আমেরিকার রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং একই সঙ্গে বিশ্বের অন্যান্য দেশে চলমান ঘটনা প্রবাহ নিয়ে। আমরা আজকের অনুষ্ঠানটি সাজিয়েছি মূলত ডেমোক্রেটিকদের যে ন্যাশনাল কনভেনশন চলছে শিকাগোতে, সেটি নিয়ে আলোচনা করব। একই সাথে বাংলাদেশে বন্যা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতিও আমাদের আলোচনায় ঠাঁই পাবে। দর্শক, আপনারা যারা দেখছেন তাদের জানিয়ে রাখি, আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক অফ মনমাউথ ইউনিভার্সিটি ডিন অ্যান্ড প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন যেটি চলছে সেটির চূড়ান্ত দিন আজ, এবং এই চূড়ান্ত দিনে একই সাথে ডেমোক্রেটিক নমিনেশন গ্রহণের পাশাপাশি ডেমোক্রেটিক ভোটারদের উদ্দেশ্যে তথা পুরো আমেরিকানবাসীর উদ্দেশ্যেই কিন্তু বক্তব্য রাখবেন ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস। মূলত তার সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ভোটারদের কাছে নিজেকে যোগ্য হিসেবে তুলে ধরতে হবে। এই বক্তব্যে বলা হচ্ছে যে খুব অল্প সময় তিনি পেয়েছেন প্রস্তুতির জন্য। সাম্প্রতিক সময়গুলোতে এত কম সময়ে খুব কম নেতারাই আছেন যারা পুরো ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারেন এবং জনমতকে চাঙ্গা করে তুলতে পারেন। কামালা হ্যারিসকে কঠিন সে পথ পাড়ি দিতে হচ্ছে। তার সাথে যুক্ত হচ্ছে কনভেনশনের বাইরে প্যালেস্তাইনপন্থীদের বিক্ষোভ। শুরুর দিন তারা বিক্ষোভ করেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ, তারপরে সেখানে প্রচুর গ্রেপ্তার ঘটেছে। আজকেও তারা বিক্ষোভ করার কথা রয়েছে। এই বিক্ষোভগুলো এবং তার ভাইস প্রেসিডেন্ট হিসেবে যে কর্মকাণ্ড ছিল সেখানে তিনি কতটা যোগ্যতার স্বাক্ষর রেখেছেন সেটিও কিন্তু তার আগামী দিনে প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার সাথে বিপক্ষ দল অর্থাৎ রিপাবলিকানদের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রোপাগান্ডাগুলো তো আছে, তার নামে একের পর এক অভিযোগ করে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সবকিছুর জবাব কামালা হ্যারিস তার বক্তব্যে দেবেন, এমনটাই ডেমোক্রেটিক ভোটারদের প্রত্যাশা। আমি সরাসরি আলোচনায় চলে যাব। প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার কাছে জানতে চাই যে কামালা হ্যারিস তার সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, এই চ্যালেঞ্জগুলো উতরে তিনি সামনের দিনে অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে তিনি যোগ্য, এটি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার সামনে। তার ভোটারদেরকে এই আত্মবিশ্বাসটা জোগাতে হবে। এর মধ্যে ডেমোক্রেটিক নেতাদের এবং সেলিব্রিটি ডেমোক্রেটিক লিডার হিসেবে আমরা যাদেরকে চিনি অর্থাৎ বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, ন্যান্সি পেলোসি, সবাইকে তো দেখছি কনভেনশনে এসে তার উচ্ছ্বসিত প্রশংসা করতে, কিন্তু তিনি নিজেকে যোগ্য হিসেবে প্রমাণ করার কাজটা তার নিজেরই। তিনি সেটা কতটা সঠিকভাবে পারছেন? ধন্যবাদ জুয়েল। শুভেচ্ছা আমার কো-প্যানেলিস্ট। আসলে দেখুন, এই ইলেকশনটা বিশেষ করে আমরা জানি যে অনেকটা এক্সট্রাঅর্ডিনারি ইলেকশন, পার্টিকুলারলি in terms of nomination by the Democratic Party candidate. আমরা জানি Joe Biden was supposed to be, the candidate. এবং at the end of the day, thanks to President Joe Biden for his sacrifice, for his leadership, and for his contribution for the country during the COVID and after the COVID. I think eventually সে দেশকে বেছে নিয়েছেন, অর্থাৎ নিজের যে আত্মত্যাগ করে সে দেশকে মূল্য দিয়েছেন। এটাই হচ্ছে, এই জন্য কংগ্রেচুলেশন টু হিম। দেখুন, আমরা যে কমলা হ্যারিসের কথা বলছি, শি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। আপনি দেখুন তার যোগ্যতা নিয়ে, বিশেষ করে ফ্রম এ লয়ার, অ্যাটর্নি থেকে আপনি দেখুন সে অ্যাটর্নি জেনারেল, এবং অ্যাটর্নি জেনারেল থেকে সেনেটর থেকে ভাইস প্রেসিডেন্ট, এবং ভাইস প্রেসিডেন্ট হচ্ছে শি ইজ দ্য ফার্স্ট ফিমেল ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস। একজন ডিফারেন্ট, বিশেষ করে মেইন স্ট্রিম পপুলেশন থেকে। আমরা জানি, আমরা ডক্টর নাকিবুর রহমান, আমরা জানি যে কত কষ্ট, কত পাহাড় পর্বত পাড়ি দিয়ে এই পর্যন্ত একজন বিশেষ করে মেইন স্ট্রিমের মেম্বার না হয়ে আসাটা। এবং দেখুন, আপনি একটা তো না, আপনি একটার পর একটা ন্যাশনাল লেভেল এসে তার ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, আমরা জানি, অনেকে বলেছেন, আমরাও বলেছি, ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার স্পেকটেকুলার তেমন কিছু না। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার কিন্তু স্পেকটেকুলার অনেকগুলো কাজ আছে। আমরা জানি সেটা অলরেডি গত 3 দিনের কনভেনশনে কিন্তু আপনার, বিশেষ করে গতকালকে এবং পরশুদিন এগুলো হাইলাইট, বিশেষ করে গতকালকে কিন্তু তার যে কন্ট্রিবিউশন গুলো আমরা জানি যে হাইলাইট করা হয়েছে। তো দেখুন, শি ইজ এ প্রসিকিউটর, এবং আমরা জানি সে একজন লয়ার হিসেবে শি নোজ হাউ টু tackle and how to address
দ্য ক্রিমিনালস, আমরা খুব ভালো করেই জানি। এবং শি ফট ফর দ্য পিপল। তার এক্সপিরিয়েন্স নিয়ে, তার যোগ্যতা, ক্রেডেন্সিয়াল নিয়ে there is no question এবং there is no comparison। আমি বলবো যে দুজন ক্যান্ডিডেটের ভিতরে। এবং গতকালকে ভাইস প্রেসিডেন্টে আসলে খুব, এবং আমরা জানি প্রত্যেকেই বলছেন তার সম্পর্কে, যারা, যে আপনি বললেন যে স্টলওয়ার্ড যারা ডেমোক্রেটিক পার্টি কনভেনশনে, বিশেষ করে আপনার ফর্মার দুইজন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিস এবং ওপ্রা উইনফ্রি। গতকালকে যে আমি আসলে হোল ইয়েটা শুনেছি আনটিল একেবারে 11:30 পর্যন্ত। টিম ওয়ালস কিন্তু একটা কথা বলেছেন এবং আরো অনেকে বলেছেন, Kamala Harris is tough, she is experienced, and there is no way that someone can argue with that. But the thing is that আপনি দেখুন, আর আছে বোধহয় কত 75 দিন, 74 ডেজ বোধহয় এখন, এবং কয়দিন আগে সে পেল এই নমিনেশনটা। বিশেষ করে আজকেই ফর্মালিটি সার্টিফিকেশন হবে। বেশ করে সে স্টেপ ইনটু দিস রোল, জো বাইডেন যখন এই বললো যে ডিসাইড করলো যে সে রান করবেন না, এই অল্প কয়েকদিনের ভিতরে আমরা জানি যে সুইং স্টেটে বলতেছে শি ইজ নোহোয়ার ক্লোজ টু ট্রাম্প, বাট এট দ্য সেম টাইম অন্যান্য বড় স্টেট গুলো বা যেগুলো আপনি ব্লু কালার বলেন সেগুলো ম্যাটার। এনি টাইম এ স্টেট ক্যান সুইং। আমার মনে হয় শি হ্যাজ গিভেন দ্যাট মোমেন্টাম। আপনারা দেখুন তাদের যে গতকালকে যেমন আপনার যে ভাইস প্রেসিডেন্ট নমিনি যে টিম ওয়ালস ক্লিয়ারলি বলেছেন হোয়াট দে আর গোয়িং টু ফাইট, দ্য রুট ম্যাপ। আমরা দেখেছি ফর্মার প্রেসিডেন্ট ট্রাম্প, সে কিন্তু রুট ম্যাপ দিয়েছিল ইলেকশনে, মানে ক্ষমতা আসার আগে। হি ডিড নট অ্যাকমপ্লিশ এনিথিং, এবং এটা কিন্তু এখন ক্রিস্টাল ক্লিয়ার। অনলি থিং হি ডাজ, মি, আই অ্যান্ড মাইসেলফ, দ্যাটস হোয়াট হি ডাজ। এবং এগুলো কিন্তু এখন প্রত্যেকটা জায়গায় কিন্তু আসছে। এবং আমরা জানি তার যে রেকর্ড গুলো, আমরা যদি কমলা হ্যারিসের এক্সপিরিয়েন্স এবং ক্রিডেন্সিয়ালের কথা বলি, এট দ্য সেম টাইম কার সাথে সে ইলেকশন করছে সেটা বোধহয় আমাদের বলা উচিত। যে আপনার জানুয়ারি 6, তার যে অলরেডি কিন্তু আমরা জানি কনভিক্টেড ফেলন বা সো দিস আর। তো আমি মনে করি যে এখন যে কমলা হ্যারিস আজকে মনে হচ্ছে যে শি ইজ গোয়িং টু টক অ্যাবাউট হার পার্টি প্ল্যাটফর্ম। এদেশীয় মানুষ আপনি দেখুন, আমরা জানি যে হোয়াইট সুপ্রিমেসি কথা বলা হচ্ছে, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে গতকালকে যে মেসেজটা, আসলে সবচেয়ে বড় মেসেজটা দেওয়া হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট যারা, তারা দে আর গোয়িং টু মেক দ্য ডিফারেন্স ইন দিস ইলেকশন। সুতরাং তাদেরকে আপনি প্যাকেজটা কি দিচ্ছেন? তারা রিপ্রোডাক্টিভ রাইটের কথা বলা হচ্ছে, ফ্রিডমের কথা বলা হচ্ছে, কান্ট্রির কথা বলা হচ্ছে, ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, এডুকেশনের কথা বলা হচ্ছে। These are the things important and matter to the people, not about myself, I, and those the thing that all the time the other candidate is talking about. Me, myself, I. Those are the things. Only thing, and complaining, no productive things, and blaming the victim, mimicking the people. So আমি মনে করি এখন যে মোমেন্টামটা আমি দেখতে পাচ্ছি, আমি খুব আশাবাদী। আমেরিকান জনগণ জানে, এবং দেখুন একটা জিনিস বারবার তুলে ধরা হচ্ছে, বারবার ডিসেন্সি, সিভিলিটি, দিস আর দ্য বেনিফিট অফ দ্য ইউনাইটেড স্টেটস। আজকে কোথায় কোন লেভেলের রেটরিক গুলা বলা হচ্ছে। সো শি ইজ ভেরি এক্সপেরিয়েন্সড। আপনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে 4 বছর, আমরা জানি যে অপোজিশন যে সেও প্রেসিডেন্ট ছিল। আপনি যদি দেখেন রেকর্ড গুলো আর কি, বিং এ ভাইস প্রেসিডেন্ট and President Biden with him, what they have accomplished in sub-economy, addressing the COVID, I think this is a spectacular record. This record goes with her also. It's not only the president, she's a part of that. আমরা জানি তারা সবকিছু করতে পারে নাই, but what they have done, accomplished within this time, I think 3.5 বছরে, that record goes with her too as well. So তার experience, তার credential, তার qualifications, whatever you say, among she is a person who can identify with the people, those who are regular people, what we call the one that's going to make the difference in this election. She can talk to them, she can identify them. She is saying that I am going to give tax cut to the middle class, not to the corporate. 8.5% corporate, যারা কর্পোরেশন গুলো আপনার দেখেন যে ট্যাক্স দিচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা তো অনেক বেশি দিই তাদের থেকে। So where is that equity? Where is that justice? And social justice, democracy, freedom, human rights. These are the center and the cornerstone of the Democratic Party. And অর্থাৎ সবকিছু মিলে আপনার মূল্যায়ন হলো
তিনি সঠিক পথে হাঁটছেন। আমরা একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছ থেকে শুনতে চাইবো, সেটা হলো কামালা হ্যারিসের পক্ষে বলার মতো নিঃসন্দেহে আপনার কাছে অনেক কিছু থাকবে। আমরা এর পাশাপাশি যোগ করতে চাই কামালা হ্যারিসের দুর্বলতাগুলো আপনি কোথায় দেখছেন। তার গত কিছুদিন ধরে তিনি যখনই প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন সরে দাঁড়ালেন, তারপর থেকে তিনি যে স্টেপগুলো নিচ্ছেন সেখানে দুর্বলতা কি দেখছেন? এমন কি একটু মনে করে দিতে চাই আপনাকে, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন কালকে যখন কনভেনশনে বক্তব্য রাখছিলেন তিনি বলছিলেন যে এখন পর্যন্ত দেশে 51 মিলিয়ন কর্মসংস্থান হয়েছে, তার মধ্যে তিনি দাবি করছিলেন 50 মিলিয়নই হয়েছে ডেমোক্রেটদের আমলে, অর্থাৎ রিপাবলিকদের আমলে মাত্র 1 মিলিয়ন কর্মসংস্থান হয়েছে তিনি দাবি করছেন। এই যে ডেমোক্রেটিকদের সাফল্য, সেটি কামালা হ্যারিসকে কি কোনোভাবে এগিয়ে রাখবে কিনা? অর্থাৎ এখানে কি ব্যক্তিটাই মূল হয় নাকি দলের সাফল্য ভূমিকা রাখে? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। গতকাল পর্যন্ত কামালা হ্যারিস ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রিজাম্পটিভ নমিনি। মাধবর ভাই যেটা বললেন যে আজকে থেকে অফিসিয়ালি তিনি তার নমিনেশন অ্যাকসেপ্ট করার মাধ্যমে তিনি ডেমোক্রেটিক পার্টির অফিসিয়াল প্রেসিডেন্ট নমিনি হলেন। সো আজ থেকে সম্ভবত 75 দিন পরে নভেম্বরের প্রথম টিউসডেতে যেই নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য অফিসিয়াল ব্যালটে ডেমোক্রেটিক পার্টির নমিনি হিসাবে কমলা হ্যারিস ইনক্লুডেড হলেন। তো আমি আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটার উত্তর দিয়ে আমি তারপরে বাদবাকি আলোচনাতে যাব। প্রথমেই আপনি যেটা বলেছেন যে দুর্বলতাটার কথা যদি আসে, আমরা সবসময় বলে আসছি যে আমরা যদি দেখি যে ডোনাল্ড ট্রাম্প 2016 সালে খুব সুন্দর একটা অর্থনীতি পেয়েছিলেন, যেটা প্রেসিডেন্ট বুশের আমলে একেবারে ইকোনমিটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সেখান থেকে যখন বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন, আপনাদের মনে আছে উই হ্যাড দ্য ওয়ার্স্ট ডে অফ স্টক মার্কেট, যেটা ব্ল্যাক মানডে। স্টক মার্কেট একেবারে ধস নেমেছিল। তারপরে আপনার বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো কলাপস করছিল। সেই জায়গা থেকে বারাক ওবামা তার 8 বছরে অর্থনীতিকে একেবারে গর্ত থেকে তুলে উন্নয়নের মহাসড়কে তুলেছিলেন। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা রেডিমেড অর্থনীতি তিনি পেয়েছিলেন, সেই অর্থনীতিকে একেবারে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। অবশ্যই কোভিড ডিডন্ট হেল্প হিম মাচ, যদিও জব গ্রোথটা তার আমলে হয়েছিল ভালো, কিন্তু কোভিডের কারণে এবং কোভিড মিসহ্যান্ডলিং এর কারণে একেবারে অর্থনীতির খুবই করুণ অবস্থা ছিল। জো বাইডেন যখন ক্ষমতা অধিগ্রহণ করলেন, তখন কিন্তু একটা খুব ভঙ্গুর অর্থনীতি তিনি ইনহেরিট করেছিলেন, যেটা ডোনাল্ড ট্রাম্প রেখে গিয়েছিল, যার ফলশ্রুতিতে গ্লোবাল অর্থনৈতিক মন্দার কারণে মুদ্রাস্ফীতির যেই ব্যাপক হারটা ছিল, এটা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছিল। সো সেই জায়গা থেকে অর্থনীতিকে একটা স্বাভাবিক জায়গায় ফিরিয়ে এনেছেন। এই জায়গাটাতেই ডেমোক্রেটিক পার্টির ইন জেনারেল একটা দুর্বলতা আমরা পরিলক্ষিত হতে দেখি, সেটা হলো যে মেসেজিং এর প্রবলেম। যে অর্থনীতিকে এত কঠিন অবস্থা থেকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয়েছে, কিন্তু তারপরও মানুষের ইনকাম বেড়েছে, মানুষের স্টক মার্কেট ইজ পারফর্মিং বেটার দেন এভার বিফোর। ডাউ জোন্স 40,000 এর উপরে এখন ইন্ডেক্স ভ্যালিউ, S&P 500 এবং ন্যাসড্যাক একেবারে হিস্টোরিক্যাল লেভেলে পারফর্ম করছে। কিন্তু তারপরও আপনি যদি মানুষের সাথে কথা বলেন, দেখবেন যে তাদের অর্থনীতির ব্যাপারে কিছু আপত্তি রয়েছে। এবং এটার কারণটা হলো যে দ্রব্যমূল্যের যেই স্ফীতি, ইনফ্লেশন, সেটা যদিও একটা সহনীয় পর্যায়ে রয়েছে, লাস্ট রিপোর্টেড কনজিউমার প্রাইস ইন্ডেক্স এটা 3% কাছাকাছি, কিন্তু তারপরও কিছু কিছু দ্রব্যমূল্য কিন্তু এখনো, যেটাকে আমরা স্টিকি প্রাইস, সেই প্রাইসগুলা স্পেশালি বাড়ি ভাড়া, রেন্ট এবং ইন্টারেস্ট রেটের কারণে মর্টগেজ পেমেন্ট, এই বিষয়গুলা সাধারণ মানুষকে একটু ভোগাচ্ছে। সো এটাই কমলা হ্যারিসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, যে মেসেজটাকে ঠিক করা। কারণ আপনি যে কোনো জায়গায় দেখবেন, এটা সব জায়গায় ট্রু, যে যখন আপনার একটা রাজনীতিবিদ কিংবা একজন ক্যান্ডিডেট যখন নির্লজ্জভাবে অসত্য কথার আশ্রয় নেয়, তার অনেকগুলো অ্যাডভান্টেজ থাকে, বিকজ দে ক্যান সে এনিথিং টু গেট অ্যাপ্রুভাল ফ্রম পিপল। মানুষকে খুশি করার জন্য
আহ, সত্য মিথ্যার সংমিশ্রণ দিয়ে অনেক ধরনের কথা বলে, এবং এটার মধ্য দিয়ে আহ, সত্য কিন্তু হারিয়ে যায়। কিন্তু সত্যকে মানুষের সামনে সুন্দরভাবে আনা আহ, কিন্তু কঠিন। মিথ্যা যত তাড়াতাড়ি বিস্তার লাভ করে, কারণ এটার ওজন কম ফিজিক্যালি, এজন্য মিথ্যা কিন্তু অনেক দূর দ্রুত বিস্তৃত হয়। সত্যর কিন্তু ওজন অনেক বেশি, এটাকে মুভ করতে হলে অনেক কসরত করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। সো সেই পরিশ্রমটুকু ডেমোক্রেটিক পার্টি করতে পারবে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জ। কমলা হ্যারিসের আরেকটা চ্যালেঞ্জ ছিল জেন জি এবং মুসলিম ভোট সুইং স্টেট গুলাতে ম্যাটার করে, এবং এ কারণেই কিন্তু জো বাইডেনকে সরে যেতে হয়েছে। তার বয়স একটা বড় ফ্যাক্টর ছিল, কিন্তু স্পেশালি গাজার যুদ্ধকে যেভাবে মিসহ্যান্ডেল করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন, সাধারণ বিবেক সম্পন্ন মানুষের পক্ষে জো বাইডেনের জন্য ক্যাম্পেইন করা কিংবা তাকে ভোট দেওয়াটা একটু কঠিন হয়ে গিয়েছিল। তো সেই বিষয়টা কিন্তু কমলা হ্যারিস বেশ ভালোভাবেই হ্যান্ডেল করেছেন, যদিও পুরোপুরি হ্যান্ডেল করেননি। শিকাগোতে আমরা দেখেছি যে ব্যাপকভাবে বিক্ষোভ প্রো হচ্ছে। প্যালেস্টিনিয়ান বিক্ষোভ হচ্ছে, কিন্তু তিনি কিন্তু এদেরকে খুব বেশি এজিটেটও করেননি, একটি নিউট্রাল অবস্থায় তিনি রয়েছেন। ইভেন আমরা গতকালকে দেখেছি যে যে ভিকটিম যারা হামাসের হাতে বন্দী ছিল, তারা যখন বক্তব্য রাখছিলেন, তাদের বক্তব্যের মধ্যে কিন্তু জেনোফোবিক রেটোরিকের চেয়ে তাদের মধ্যে তারা কিন্তু তাদের বক্তব্যের মধ্যে তুলে ধরেছে যে প্যালেস্টিনিয়ান জনসাধারণ কিভাবে কষ্ট করছে। এর বাইরেও আমরা দেখেছি যে লাইন আপের মধ্যে ইমাম তালেব আর তালেব রশিদ, যিনি ওয়ারিসুদ্দিন মোহাম্মদ মসজিদের, যেটাকে মস্ক অফ আমেরিকা বলা হয় ওয়াশিংটন ডিসি, সেটার ইমাম, তিনি বক্তব্য রেখেছেন। আজকেও কি বলে আপনার কি বলে নিউ ইয়র্কের যেই যেই সিটি পার্কের যে সিটি পার্ক 5, যেটার পিছনে ডোনাল্ড ট্রাম্পের রেসিস্ট একটা ইন্টেনশনের আমরা প্রমাণ পাই, যে তিনি পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিলেন, অথচ এরা সবাই ছিল ভিকটিম। এদের মধ্যে ডক্টর সালাম, তিনি কিন্তু আজকে বক্তব্য রাখবেন। সো মুসলিম যারা প্রমিনেন্ট, তাদেরকেও অফকোর্স অন্যদের তুলনায় প্রাধান্যটা ওই লেভেলের না, কিন্তু তারপরও এই চ্যালেঞ্জগুলা কিন্তু কমলা হ্যারিসের সামনে রয়ে গিয়েছে। কিন্তু তারপরও ওভারঅল আমি চ্যালেঞ্জের চেয়ে আমি যে সম্ভাবনা দেখছি ইতিবাচক। আমি একটু ছোট্ট করে আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে প্যালেস্তাইন ইস্যুতে কামালা হ্যারিসের যে অবস্থান, এটিকে পাল্টে ইসরায়েলের বিপক্ষে প্রকাশ্যে কোনো কিছু করে ভোটে জেতা কি সম্ভব হবে বলে আপনি মনে করেন? বিষয়টা হলো কি, যে খুব দুঃখজনক যে আমেরিকাতে এবং আমেরিকাতে ডেমোক্রেটিক পার্টির যারা প্রোগ্রেসিভ আছেন, বার্নি স্যান্ডার্স থেকে শুরু করে রাজা কৃষ্ণমূর্তি, তারপরে এদের যে গ্রুপ গুলা আছে, তারা কিন্তু সবসময় একটা কথা খুব জোর দিয়ে বলে, যেটা এখনো পর্যন্ত ম্যাটেরিয়ালাইজ করা হয়নি, সেটা হলো সিটিজেন ইউনাইটেড কে অ্যাবলিশ করা। যে একটা সুপার প্যাকের কিংবা একটা কর্পোরেশনের যে আনলিমিটেড ক্ষমতা ক্যাম্পেইন ফান্ডে কন্ট্রিবিউট করার, এর মাধ্যমে কিছু কিছু বড় বড় সুপার প্যাক আমেরিকার রাজনীতিকে কন্ট্রোল করে। এবং আমেরিকার রাজনীতিতে দুইটা বিস্ফোরা হলো, একটা হলো ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন এনআরএ, আর একটা হলো এইপ্যাক, আমেরিকান ইসরায়েল পলিটিক্যাল অ্যাকশন কমিটি। এই এপ্যাকের ইনফ্লুয়েন্সের কারণে এটা রিপাবলিকানদের উপরে তাদের চোখহোলটা বেশি। ডেমোক্রেটিক পার্টিরও অনেক বড় বড় নেতাদেরকে তারা কন্ট্রোল করে। সো এটার থেকে বের হয়ে না আসতে পারলে পরে আমরা কোনো ইকুইটি দেখব না। কিন্তু আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে কমলা হ্যারিস ডেফিনেটলি তার ব্যাপারে এখনো অনেক ইসরায়েলি অ্যাক্টিভিস্ট যারা প্যালেস্টিনি অ্যাক্টিভিস্ট যারা আছে তারা সন্তুষ্ট না। কিন্তু আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন যে বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে তার যে মিটিং এর আয়োজন ছিল, সেটা কিন্তু খুব বেশি মানে বাড়ি খুব আন্তরিকতাপূর্ণ মিটিং হয়েছে সেটা না। তিনি পরিষ্কারভাবে কমলা হ্যারিস সিজফায়ারের দাবি করেছেন, যেটা ডেফিনেটলি ইটস এ প্রোগ্রেস। কিন্তু যারা প্যালেস্টিনিয়ান অ্যাক্টিভিস্ট, তারা চায় যে ইসরায়েলের উপরে, ইসরায়েলকে যেভাবে অর্থনৈতিক সহযোগিতা এবং মিলিটারি সহযোগিতা দেওয়া, এই সহযোগিতার মাধ্যমে তারা এই নিরপরাধ মানুষকে হত্যার কাজে ব্যবহার করে, এটা কমিয়ে দেওয়া কিংবা বন্ধ করা,
এ ব্যাপারে এখনো পর্যন্ত হ্যারিস ক্যাম্পেইন কিছু বলেনি। এ কারণে প্যালেস্টিনি অ্যাক্টিভিস্টরা এখনো পর্যন্ত ক্ষুব্ধ। কিন্তু আপনি যদি কম্পেয়ার করেন ট্রাম্পের সাথে বাইডেনের, ট্রাম্পের সাথে কমলা হ্যারিসের, ডোনাল্ড ট্রাম্প প্রাইভেটলি এবং পাবলিকলি বলছে যে যারা ক্যাম্পাসে, যে সমস্ত ছাত্ররা ক্যাম্পাসে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করবে তাদেরকে ডিপোর্ট করে দেওয়ার কথা। এবং যারা হাউস স্পিকার মাইক জনসন গিয়ে সেখানে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তাদের বিরুদ্ধে যে সমস্ত সংগঠন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে তাদের 501c3 স্ট্যাটাস বাতিল করে দেওয়ার কথা বলছে। সো একেবারে এক্সট্রিম কথাবার্তা। সেই তুলনায় ডেফিনেটলি ইটস নট পারফেক্ট। অর্থাৎ মন্দের ভালো বেছে নিতে হবে, মন্দের ভালো বেছে নেওয়ার একটা বিষয় থাকে, কে কত বেশি মন্দ হতে পারে। আমি একটু প্রফেসর ডক্টর গোলাম মাদবর আপনার কাছে জানবো ভিন্ন একটা বিষয়, সেটা রবার্ট এফ কেনেডি জুনিয়র, যিনি ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা, তার এখন পর্যন্ত বিভিন্ন জরিপে 4% সমর্থনের কথাও শোনা যাচ্ছে। তিনি যদি সরে যান এবং তার সামনে একটা ভালো টোপ ঝোলানো আছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তার অ্যাডমিনিস্ট্রেশনে এফ জুনিয়রকে নেয়ার, সেই ক্ষেত্রে এটা নির্বাচনে কামালা হ্যারিসের জন্য কোনো থ্রেট তৈরি করবে কিনা? ধন্যবাদ। তার আগে আমি আসলে একটু বলতে চাই, ডক্টর নকিবুর রহমান চমৎকার কতগুলো আপনার, বিশেষ করে আপনি প্রশ্ন যেটা করেছেন যে তার নেগেটিভ সাইডটা কমলা হ্যারিসের, চমৎকার ভাবে কিন্তু 3টা জিনিস সে বলেছেন। আপনি দেখুন, ইকোনমি আমরা জানি এবং খুব সুন্দরভাবে উনি বিশ্লেষণ করেছেন যে ইনফ্লেশন, প্রাইস হাইকিং, মর্গেজ, ইন্টারেস্ট রেট, এগুলো ম্যাটার। আপনি এখানে কিন্তু একটা জিনিস কিন্তু কেউ, এই মেসেজিংটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলেছেন ডক্টর নকিবুর রহমান, যে মেসেজিং ডেমোক্রেটরা করতে পারে না। তাদের অনেক কিছু থাকার পরেও কিন্তু দে ক্যান নট বিট দ্য ড্রাম, দ্যাট ইজ দ্য প্রবলেম। অন্যদিকে যাদের কিছুই নাই তারা কিন্তু ড্রামটাকে খুব বেশি বিট করতে পারে। আপনার দেখুন যে ইনফ্লেশনের ইয়ার পরে, বিশেষ করে কোভিড এর পরে, এইটা কিন্তু অনেক দিন লাগবে, এত সহজে কিন্তু এটা হবে না। সাপ্লাই চেইন থেকে শুরু করে, প্রোডাক্টিভিটি থেকে শুরু করে, সেখান থেকে যে ইকোনমিটাকে টার্ন করে আনছে, এবং এই যে ইনফ্লেশনটা কিন্তু এটা সহনীয় পর্যায়ে, এটা কিন্তু সবখানে সারা বিশ্বে হচ্ছে। কিন্তু একটা জিনিস মানুষকে বোঝাতে হবে, দিস ইজ নট দ্যাট। এখানে আমরা জানি আলাউদ্দিনের প্রদীপের মতো, দে ওয়ান্ট টু টার্ন অ্যারাউন্ড দ্য থিংস ওভারনাইট, প্রেসিডেন্ট ক্যান ডু ইট, আরেকটা জিনিস যেটা আসবে, যেটা ওইটা উনি বলেছেন যে ইমিগ্রেশন আপনি দেখুন যে বাইপার্টিসান যে বিলটা আনতে চাচ্ছিল, সেটা কিন্তু এই ট্রাম্প সেই কিন্তু এটা কিন্তু বলছে তার ব্যক্তিস্বার্থ দেখে বলে যে দ্যাটস গোইং টু ফেভার দ্য ডেমোক্রেটিক পার্টি, ইজ গোইং টু কিল মি। সে তাদেরকে আপনার টেলিফোন করে কিন্তু ডিসকাস করে সেটা হতে দেয়নি। সো দ্যাটস হোয়াই ইট ইজ সামথিং দ্যাট দ্যাট দিস গভর্নমেন্ট কুড অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট। আর গাজার ব্যাপার আমি একটা জিনিস একটু বলবো, যেটা আপনি দেখুন এখানে মানুষকে কিন্তু একটা জিনিস উনি বলেছেন, অবশ্য দেমনদের ভালো, একটা জিনিস আমাদের মুসলমানদের চিন্তা করতে হবে। আমরা জানি মুসলিম ভোট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং আমরা উই আর ভেরি অফেন্ডেড, আওয়ার হার্ট গোস টু গাজা এভরি ডে। প্যালেস্টাইনিয়ান যেভাবে আপনার কিল করছে, যেভাবে ইনজিউর্ড হয়ে আছে, কিছুই নাই। কিন্তু এইখানে একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে আমাদের ভোট তো অত পর্যায়ে অত বড় একটা অ্যামাউন্ট ভোট নাই আমাদের। নো ম্যাটার ডেমোক্রেটিক পার্টি অর রিপাবলিকান পার্টি, দিস ইজ আমেরিকান ন্যাশনাল পলিসি, এবং এরা সবকিছু করবে টু প্রোটেক্ট অ্যান্ড টু হেল্প ইসরায়েল। এই জিনিসটা মাথায় রাখতে হবে। সুতরাং আমিও একই কথা বলবো, মন দের ভালো, আমাদের তো একজনকে ভোট দিতে হবে, না দেওয়াটা কিন্তু আরো বেশি আমাদের ক্ষতি করবে। সো প্লিজ আমাদের বোধ মুসলিম ভোটারদের এই জিনিসটা চিন্তা করা উচিত আর কি। যেটা তবে হ্যাঁ, আমি বলবো যে কমলা হ্যারিস কিন্তু অলরেডি কিন্তু রিচ আউট করছে এবং ভালো ভালো কত বলছে। আমি জানি না কতটুকু সে প্রেসিডেন্ট হলে করতে পারবে, কারণ এটা হচ্ছে আমেরিকান ন্যাশনাল পলিসির সাথে এমন ভাবে স্টিল যে এখানে কোনো যুক্তি আর কাজ করে না। আর উনি আরো সুন্দরভাবে বলেছেন অ্যাপেক, যেটা আপনারা জানেন দেখেন ইনফ্লুয়েন্স, এবং আমেরিকান ফরেন পলিসি আমরা সবসময় বলি হাইজ্যাক বাই সার্টেন পিপল, এবং আপনি আমি সবাই জানি। তারা জামাল ব্রুম্যানকে হারিয়ে দিয়ে কিন্তু এর মধ্যেই তাদের প্রভাবটা দেখিয়ে দিয়েছে নিউ ইয়র্কে 15 ডিস্ট্রিক্টে। জি, আমি রবার্ট এফ কেনেডি জুনিয়র প্রসঙ্গে আপনার রবার্ট কেনেডি যেটা বলছেন যে 4% তার আছে, আমি খুব অবাক হয়ে গেলাম। তাকে বলা হচ্ছে ট্রাম্প যে তাকে যে টোপ ফেলছে, তো আপনার হেলথ অ্যান্ড ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস তাকে সেক্রেটারি করা হবে, দিস ও দ্যাট, সে বলতেছে ইনডাইরেক্টলি কিন্তু টোপ ফেলতেছে আর কি। আমার মনে হচ্ছে না তার ভোটটা খুব একটা বেশি ম্যাটার করবে ডেমোক্রেটিক পার্টি কে আর কি। অনেকে মনে করে যে সে তো আসলে যে কেনেডি পরিবারের, এবং তার পরিবারও তার সাথে নাই, কিন্তু সে এখন তার যে দিগবাজি যেগুলো, যে এগুলো দেখে কিন্তু মানুষ আরো বেশি কিন্তু তার প্রতি কিন্তু অসন্তুষ্ট হবে। সো আমার মনে হচ্ছে না, হ্যাঁ
একটা ভোটে যদি চলে যায়, এখন কিন্তু এই ইলেকশনটা কিন্তু খুব টাইট ইলেকশন হবে, একদম মানে হাড্ডাহাড্ডি অবস্থা। এর ভিতর থেকে কে হবে সেটাই আর কি। আমার কাছে আসলে গত 2 দিন কনভেনশন শুনে, বিশেষ করে এখানে কিন্তু মানুষের কথাটা বলা হচ্ছে, পিপল এন্ড আওয়ার ফিউচার। এই মেসেজিং গুলো, যেটা ডক্টর নকিবুর রহমান বলতেছিল যে ডেমোক্রেটিক মেসেজিং করতে পারে না, দিস ইজ অ্যাবাউট ফ্রিডম, দিস ইজ অ্যাবাউট সেভিং আওয়ার কান্ট্রি, দিস ইজ অ্যাবাউট আওয়ার ডেমোক্রেসি, দিস ইজ অ্যাবাউট টু রিইউনাইট দ্য কান্ট্রি। আমেরিকাকে টোটালি ডিভাইড করে ফেলছে হেট্রেডনেস, যে রেটরিক স্পিচ। আমি 25 বছর আমি কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই ধরনের রেটরিক আমরা শুনবো, যে হাইয়েস্ট পজিশন যে হোল্ড করেছিল সেখান থেকে আপনি স্প্রেড করতেছেন হেট্রেডনেস। দিস ইজ টোটালি আনপ্রফেশনাল, আনএক্সেপ্টেবল। এবং মানুষ কিন্তু দেখুন, মানুষ কিন্তু অনেকদিন দেখেছেন তাকে, তার কথাগুলো শুনছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে গত কয়েকদিন শুনে, বিশেষ করে they talked about the people, they spoke about the people. জি, তার মানে আপনার কাছে মনে হচ্ছে রবার্ট এফ কেনেডি জুনিয়র খুব একটা প্রভাব ফেলতে পারবে না? না, আমার মনে হচ্ছে না। এবং আমি এখানে একটা কথা বলবো যে মিশেল ওবামার কথাটা হচ্ছে need to do something, we need to do something, that something simple thing she has given the message. ওই আবারও বলবো, আমি ডক্টর নকিবুর রহমানের মতো মেসেজিং যেতে হবে, ল্যাগ ওয়ার্কারকে ওয়ার্ক করতে হবে। এবং যে প্ল্যাটফর্ম গুলো আপনি দেখেন, তাদের পার্টি প্ল্যাটফর্ম কিন্তু চমৎকার, এডুকেশন, হেলথ, সুন্দরভাবে প্রত্যেকটাই বলছে, ইমিগ্রেশন। আমরা একটা ছোট্ট বিরতি নেব। ছোট্ট বিরতি থেকে ফিরে আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা করব। দর্শক আমাদের সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমাদের সাথে যুক্ত আছেন স্কুল অফ সোশ্যাল ওয়ার্ক অফ মনমাউথ ইউনিভার্সিটির ডিন অ্যান্ড প্রফেসর ডক্টর গোলাম এম মাদবর এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলিনার প্রফেসর ডক্টর নাকিবুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু প্রফেসর ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাই, সেটা হলো বাংলাদেশ প্রসঙ্গে আমরা আলোচনা করলে বেশিরভাগ সময় হয়তো রাজনীতিটাকেই শুরুতে রাখি, কিন্তু এখন যে পরিস্থিতি চলছে, বন্যা, ভয়াবহ একটা বন্যার কবলে পড়েছে বাংলাদেশ। বলা হচ্ছে প্রায় 3 মিলিয়ন মানুষ বন্যা আক্রান্ত এবং এটিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বন্যা হিসেবে দেখা হচ্ছে। অল্প কিছু উদ্যোগ আমরা সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি, কিন্তু বন্যা নিয়ে তারা আগে থেকে আগাম প্রস্তুতি যে বিষয়টি থাকে সেটি খুব একটা দেখা যাচ্ছে না। অনেকে অভিযোগের আঙ্গুল তুলছেন ভারতের দিকে, যদিও ভারত বলছে তারা কোনো বাঁধ খুলে দেয়নি, অটোমেটিক এত বেশি বৃষ্টির পানি জমেছে যে শেষ পর্যন্ত তাদের বাঁধ হয়তো ওভারফ্লো হয়ে কিংবা বাঁধের নিরাপত্তার কারণে কিছু পানি চলে আসছে। এই ধরনের নানা ধরনের বিষয় হচ্ছে। আমরা প্রধান উপদেষ্টাকে দেখেছি ভারতের হাই কমিশনারের সঙ্গে দুদেশ একসাথে কিভাবে কাজ করা যায় এসব প্রস্তাবনা দিতে। আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো এই বন্যা কতটা প্রাকৃতিক, কতটা মানব সৃষ্ট বলে আপনার কাছে মনে হয়? জি, অনেক ধন্যবাদ জুয়েল ভাই। প্রথমেই আমি বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগোষ্ঠী, প্রায় আপনি যেটা বললেন 30 লাখ মানুষ আজকে পানিবন্দী। আমি মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ভালো অবস্থায় রাখেন। অনেকেরই ঘরবাড়ি ডুবে গিয়েছে, তারা যেন নিরাপদ আশ্রয় পায়। এবং সাথে সাথে সরকারি উদ্যোগের পাশাপাশি সমস্ত মানুষকে এগিয়ে আসা দরকার, যাদের যতটুকু সামর্থ্য আছে এই দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি যে এটা একটা জাতীয় দুর্যোগ এবং এই দুর্যোগ আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরা মোকাবেলা করতে পারবো। শুধু সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব না। তো এই কথা বলে আমি আপনার যে প্রশ্ন আপনি করেছেন যে এটা কতটা প্রাকৃতিক, অবশ্যই প্রাকৃতিক তো বটেই, বৃষ্টির উপরে তো কারো কোনো কন্ট্রোল নেই। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের যে কোনো দেশেরই যখন বৃহৎ প্রতিবেশী থাকে, সেই বৃহৎ প্রতিবেশীর সবসময় ছোট রাষ্ট্রকে ডমিনেট করার এবং সেই রাষ্ট্রকে নিজের অধীনস্থ করে রাখার একটা প্রয়াস বিভিন্ন জায়গাতেই হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বিভিন্ন জায়গাতেই এরকম কিছু অগ্রাসী রাষ্ট্র দেখি বিভিন্ন রিজনে, সব জায়গায় সেটা হয় না। আমরা যদি মধ্যপ্রাচ্যতে দেখি যে ইরানের একটা এরকম আগ্রাসী ভূমিকা রয়েছে, তার অন্য নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করার। আমরা অবশ্যই দেখেছি যে সবচেয়ে সন্ত্রাসী অবস্থা ইসরায়েলের, প্যালেস্টাইনের এবং স্পেশালি গাজাতে গত কয়েক বছর ধরে আমরা যেটা দেখছি, স্পেশালি অক্টোবর 7 থেকে। কিন্তু ডক্টর নাকিবুর রহমান, তারা তো প্রকাশ্য শত্রু। আপনি ফিলিস্তিন এবং ইসরায়েল যদি বলি, কিন্তু বাংলাদেশ তো সবসময়, ভারত তো সবসময় দাবি করে সবচেয়ে নিকটতম প্রতিবেশী বাংলাদেশ। নিকটতম প্রতিবেশী হলে এই বন্যার পানি কিংবা নদীর পানিগুলো নিয়ে এত লুকোচুরি কিংবা এত কিছু কেন? এটা যদি দাবি করেও এই দাবির সাথে
বাস্তবতার কতটুকু মিল আছে বাংলাদেশের জনগণ এবং যারা একটু চিন্তাশীল তারা বলতে পারবে। ভারতের থেকে বন্ধুসুলভ কোনো আচরণ কিন্তু গত 50 বছরে বাংলাদেশ পায়নি। সীমান্তে আপনি দেখেছেন যে পাখির মতো মানুষ মেরে ফেলেছে নানা ইস্যুতেই ওই জিনিস থেকে শুরু করে, এবং অসন্তোষ সবচেয়ে সবচেয়ে বড় সন্ত্রাসটা হলো পানি সন্ত্রাস এবং নদী সন্ত্রাস। যে আন্তর্জাতিক যে নদীগুলো আছে, আপনি যদি আন্তর্জাতিক নদী আইনগুলো দেখেন, আন্তর্জাতিক নদীর উপরে নিয়ন্ত্রণ করা দুই দেশের যদি অনুমতি না থাকে, বাংলাদেশের যদি অনুমতি না থাকে, ভারত কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যে নদীগুলা প্রবাহিত হয়েছে, ফরাক্কা দিয়ে যদি শুরু করি, যে একটা প্রবাহমান নদী পদ্মা, মানে গ্যাঞ্জেস, এটা একটা হিস্টোরিক্যাল একটা রিভার। সেই পদ্মা নদীর উপর দিয়ে আজকে বাস চলাচল করছে হার্ডিঞ্জ ব্রিজের নিচে, একেবারে শুকনা মৌসুমে একেবারে সি লেভেল গুলো উপরে উঠে যাচ্ছে। তিস্তা ব্যারাজ থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা নদী যেগুলো ভারত থেকে যেটার উৎস হয়েছে, এটা পরিষ্কার নদী সন্ত্রাস। এবং বাংলাদেশের প্রতি, শুধু বাংলাদেশের প্রতি না, প্রতিবেশী সমস্ত দেশগুলোর উপরে, নেপাল এবং শ্রীলঙ্কা, মালদ্বীপের উপরেও অন্যভাবে নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা ভারত বিভিন্ন সময় করেছে। এবং দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের সরকার গত 16 বছর ধরে, এবং এর আগেও যে সরকারগুলা ছিল, সেই সরকারগুলাও ভারতের সেবাদাস হিসেবেই কাজ করেছে। এবং গত 15 বছর শেখ হাসিনার সরকার আরো বেশি এটাকে একটা এক্সটেন্সিভ, একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। এর ফলশ্রুতিতে আপনি শুকনা মৌসুমে যখন পানির প্রবাহ বন্ধ করে রাখবেন, নদীর স্তর তো উপরে উঠে যাবে। তারপরে যখন অতিবৃষ্টি হবে, সেই ন্যাচারালি ইভেন ড্যামগুলো খুলে না দিলে পরেও নদীর বেড তো উপরে উঠে গিয়েছে। সুতরাং সেই নদীর ধারণ ক্ষমতা কিন্তু সেই বৃষ্টির মধ্যে উপরে থাকে না। তার উপরে যদি আপনি এই স্লুইস গেটগুলো খুলে দেন, যেটা পরিষ্কারভাবে খুলে দেওয়া হয়েছে অমরপুর পয়েন্ট, গোমতী নদীর অতিবৃষ্টি, গোমতী নদীর উপরে অমর পয়েন্টের বাঁধের কারণে কিন্তু অলরেডি গোমতী নদীর বেডটা অনেকটা রেইজ হয়ে গিয়েছে। স্বাভাবিক বৃষ্টি হলেও বন্যা হওয়ার সম্ভাবনা, সেখানে অতিবৃষ্টি হয়েছে এবং তার উপরে এই গেটটা খুলে দেওয়া হয়েছে। এবং এটা খুব খোলা যুক্তি যে অটোমেটিক্যালি খুলে গিয়েছে, স্লুইস গেট তো অটোমেটিক্যালি খোলে না, এটা খুলে দেওয়া হয়েছে। এবং এটা পরিষ্কার নদী সন্ত্রাস। এবং আন্তর্জাতিকভাবে আমরা যেটা বলছি যে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, ভারতীয় আধিপত্যের কারণে বাংলাদেশের মানুষ স্বাধীনতার সুফলটা এতদিন দেখতে পারেনি। এখন সময় হয়েছে ভারতের এই নদী সন্ত্রাসের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে ভারতকে অ্যাকাউন্টেবল করতে হবে। তারপরেই আমরা এটা শুরু হবে। আমি একটু প্রফেসর ডক্টর গোলাম মাতবর আপনার কাছে জানতে চাইবো যে এই বন্যা যখন হয়ে গেল, এখন তো আসলে কিছু করার নেই, বন্যা হয়ে গেছে, তো এই অবস্থায় বর্তমান সরকার যে উদ্যোগগুলো নিচ্ছে সেগুলো কি যথেষ্ট মনে করেন কিনা? তারপর অন্য প্রসঙ্গে যাব। আসলে দেখুন, আমি একটু অ্যাড করতে চাই। আমার বাড়ি কিন্তু কুতুবদিয়া, একটা আইল্যান্ড বঙ্গোপসাগরে, এবং আমার গবেষণা হচ্ছে এই এই কোস্টাল ফরেস্ট্রি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলোর উপরে। তো আমি একটু অ্যাড করতে চাই, আমি রিপিট করব না। 57টা জয়েন্ট রিভার আছে বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়া। আমরা জানি বাংলাদেশ হচ্ছে ডাউন স্ট্রিমে, ইন্ডিয়া হচ্ছে আপ স্ট্রিমে। এখানে আরো কতগুলো জিনিস অ্যাড করতে হবে আপনার। দেখুন, ভুটানে, নেপালে বা ইন্ডিয়ার যে আপ স্ট্রিমের জায়গাগুলো প্রচুর ডিফরেস্টেশন করেছেন। এর ফলে হয় কি, সেডিমেন্ট গুলো কিন্তু আপনার পানির সাথে সাথে এগুলো সবগুলো কিন্তু নদী এবং বঙ্গোপসাগরে যায় আমাদের, বিশেষ করে আর কি। যার ফলে আপনি দেখুন, আমাদের কুতুবদিয়া ছিল এক সময় 300 স্কোয়ার কিলোমিটার, এখন বর্তমানে এটা 30 স্কোয়ার নয়, 20 স্কোয়ার কিলোমিটার। কেন আমরা আয়তন হারাচ্ছি কুতুবদিয়া? আপনি দেখুন কিভাবে এগুলো কানেক্টেড আর কি। ন্যাচারালি সি লেভেল রাইজ করেছে, সামান্য হলেই আপনার যখন এই সাইক্লোন হয়, গাস্ট উইন্ড আসে, টাইডাল সার্চ হয়, কুতুবদিয়া উই আর লুজিং অল দোজ। আমি কুতুবদিয়ার কথা বলছি, ভোলা, মনপুরা, আপনি সন্দ্বীপ, সবগুলোই, হাতিয়া, সবগুলো একই অবস্থা। এবং যারা বেশ কোস্টাল এরিয়াতে, 25% পপুলেশন বাংলাদেশে কোস্টাল এরিয়াতে থাকে। সো এখানে দেখুন, আপনার প্রশ্নটা ছিল, ডক্টর নকিবুর রহমানের কাছে উত্তর দিয়েছেন, প্রাকৃতিক না এটা মানব সৃষ্ট। এখানে কিন্তু দুটোই। তার উপর অন টপ অফ দ্যাট আমরা জানি, আমরা উই ওয়েন্ট টু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আমাদের ন্যায্য হিস্যার জন্য ফারাক্কায়। যখনই আপনার দেখেন মনসুন হচ্ছে বা অতিবৃষ্টি হয়, স্বাভাবিকভাবে কিছু কিছু, কিন্তু এটাও সত্য আমাদের বলতে হবে যে উপছায়া কিন্তু পানি আসে, সেটাও কিন্তু সত্য।
কিন্তু সবচেয়ে বড় কথা যে আমি তো আগে আমার নিজের স্বার্থ দেখবো। তো ইন্ডিয়া যখন তার এরিয়াগুলো ফ্লাডেড হয়ে যায়, স্বাভাবিক সুইচ গেট গুলো ওপেন করে দেয়, আমরা উই গেট ফ্লাডেড। আর যখন পানি থাকে না তখন আমরা উই সাফার ইন ড্রাউট, কারণ তারা ওইটা ধরে রাখে। জি এখন আপনার প্রশ্ন উত্তর আসি যে গভর্নমেন্ট এখন দেখুন ইমিডিয়েট, এইটা কিন্তু আসলে আমরা অনেকটা অবাক হয়ে গেলাম, এই লেভেলে আসবে কিন্তু আবহাওয়াবিদরাও কিন্তু ফোরকাস্ট করতে পারে নাই। হঠাৎ করে কিন্তু পানিটা বেশি আসছে। এখন এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্স কি আছে বা ইন্ডিয়ার ভূমিকা কি আছে, সেটা এখন বোধহয় একটু গবেষণার ব্যাপার বা একটু দেখার ব্যাপার আর কি। যদি তারা ইচ্ছাকৃতভাবে করে, গোমতীর নদীর কথা বললেন ডক্টর নকিবুর রহমান, তাহলে কিন্তু এখান থেকে আন্তর্জাতিক ভাবে, এবং আমরা জানি এবং বাংলাদেশ এটা তো আপনি যেহেতু এই বিষয় নিয়ে গবেষণা করছেন, জি। পুরো বিষয়টা কিন্তু বিজ্ঞান ভিত্তিক, মানে ধারণা বিজ্ঞান থেকে কথা বলার সুযোগ নেই, Exactly, তথ্য yes. দিয়ে আসলে কথা বলার সুযোগ আছে যে Yes. তোমার কত পানি হয়েছে, Yeah. কত কি পরিমাণ হয়েছে, বৃষ্টিপাত কতটুকু, হয়েছে, কত right. মিলিমিটার হয়েছে, এবং কি পরিমাণ তুমি ছেড়েছো, কি পরিমাণ তোমার Exact- ধারণ ক্ষমতা, Exactly. সেগুলো নিয়ে তো বার্গেনিং করার অনেক সুযোগ সেই আছে। জিনিসগুলো তো মনিটর করতে পারছে না। ওই যে ডক্টর নকিবুর রহমান বললো যে বাংলাদেশ কম্পেয়ার টু ইন্ডিয়া, ওই যে যে হেজমনিটা, যে ইনফ্লুয়েন্সটা করতে চায়, আর আমাদের হেজমনি করতে হয় নাই তো। গত 25-26 বছর আসলে যেটা হয়েছে যে বাংলাদেশ সবকিছু বাইলেটারালি কিন্তু সবকিছুতে দেখাচ্ছে ইন্ডিয়া ফেভারিট সবকিছুতে, এবং আমরা এখন বলা হচ্ছে বিগত সরকার যেটা আমি আর 4 মিনিট সময় পাবো, তাই 2 মিনিট করে আপনাদের দুজনকে দেব দুটো পৃথক প্রশ্ন। ডক্টর নাকিবুর রহমান, আপনার কাছে জানবো, সেটা হলো ইন্ডিয়ান এক্সপ্রেস একটি রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলছিল যে রাজনৈতিক আলাপ নিঃসন্দেহে আমরা এখন করছি যে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে 4 জনের জন্য। তারা গ্রুপ অফ 4, গ্যাং অফ 4 বলছিল তাদেরকে, সজীব ওয়াজেদ জয়, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক। তাদের কথা বলছিল যে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা রিপোর্টে যে এই 4 জনই আসলে শেখ হাসিনাকে ডুবিয়েছে, অর্থাৎ এই ছাত্র আন্দোলনের যথার্থতা বুঝতে ভুল বার্তা তার কাছে পৌঁছেছে। আপনার কাছে কি মনে হয়? না, এখন ডেফিনেটলি আপনি ব্লেম করতে পারেন যাকে খুশি তাকে, কিন্তু শেখ হাসিনার এই পতনের জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। অন্য কাউকে দায়ী করে দোষ ঢাকার কোনো সুযোগ নেই। কারণ এটা আমরা যদি মনে করি যে এই জুলাই মাসের 15 তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে এবং 20 দিনে শেখ হাসিনা পলায়ন করতে বাধ্য হয়েছে, এই বিষয়টা এত সরলীকরণ করার কোনো সুযোগ নেই। গত 15 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, দুর্নীতি, অত্যাচার, নির্যাতন, সবকিছুর একটা আউটবার্স্ট হয়েছে এই সময়। সুতরাং এই শেখ হাসিনার এই নেককারজনক পালায়ন এবং এই আন্দোলন, এবং এটা একটা বিপ্লব, এটাকে শুধু আন্দোলন বললে হবে না, এই বিপ্লবটা সফল হয়েছে শুধুমাত্র এই কারণেই যে মানুষ শেখ হাসিনা এবং তার সমর্থকদের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। জি, আমি একটু প্রফেসর ডক্টর গোলাম মাদবর আপনার কাছে জানবো যে আমরা একটা ভিন্ন নিউজ দেখেছি যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। এই ব্যবসায়ী নেতারাই কিন্তু এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বলে এসেছিলেন, যখন আন্দোলন চলছিল সবকিছু বন্ধ, যে আপনার সাথে আমরা আছি, জীবনে মরণে সবকিছুতে আছি। এখন তারা আবার সেনা প্রধানের সঙ্গে বৈঠক করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাইছেন। এখন তো বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, তারা সরকারের কাছে নিরাপত্তা না চেয়ে সেনাবাহিনীর প্রধানের কাছে কেন নিরাপত্তা চাইছে বলে আপনার ধারণা? ধন্যবাদ। আসলে দেখুন, তার আগে আমি একটু বলতে চাই, আপনি জিজ্ঞাসা করছিলেন যে আমাকে যে আসলে এখন মানে সরকার যা করছে বন্যার জন্য, এখন আসলে জনগণের সমর্থন, জনগণের সাপোর্ট ছাড়া এই বন্যা, এবং বিশেষ করে আমরা যারা বাইরে আছি আমাদের প্রত্যেকেই কিন্তু এগিয়ে যাওয়া উচিত। এট দ্য সেম টাইম হোল কান্ট্রি, তো আমরা 30 লক্ষ কথা বলছি, স্টিল 90% of the country's people everyone should actually come forward to help these flood victims, and also what we can do. And of course, we should also reach out to the neighboring countries and other countries, partnering countries with Bangladesh, to help us in this situation. আচ্ছা, আপনার দেখুন, আমিও ওনার মতো কি বলবো, ডক্টর নকিবুর রহমানের মতো উত্তর কিন্তু চমৎকার একটা উত্তর, যে 4 জনের ভিতর কে কি করেছেন আর বড় কথা না। She was the prime minister, so everything goes to her. In fact, actually, this is actually at the same tone যেটা বলা হচ্ছে, বঙ্গবন্ধুকে কিন্তু আপনার হত্যা করার পিছনে বলা হয়েছিল যে he was misinformed, misguided, এবং সে কোনো সময় এটা কিন্তু ভেরিফাই করে দেখেন নাই, যার ফলে কিন্তু আলটিমেটলি দেখুন যে কত বড় ডিজাস্টার বা কত বড় একজন পুরো পরিবার ভিত্তিক ভাবে যেটা হলো। এখন যেটা হয়েছে, আমি জানি না 4 জন, হ্যাঁ তাদের খুব ইনফ্লুয়েন্স ছিল, এটা সঠিক। তো আপনার আসলে দেখুন, এখানে কাউকে ব্লেম করে বোধহয় লাভ নাই, যে হোয়াট এভার হ্যাপেন। আপনি দেখুন, দেশকে তো আলটিমেটলি সেভ করতে হবে। আমার মনে হয় যে ব্যবসায়ীরা এখানে মিটিং কিন্তু আগেও করেছে, এদের সাথে করেছে, বা এখন যে আর্মি চিফ অফ স্টাফের সাথে করেছে। আপনার মিটিং এর এজেন্ডা এবং মিটিং এর যে প্রসেসটা,
সেটা ভিন্ন। কিন্তু এখন তারা গিয়েছে দেশকে রক্ষা করার জন্য, এবং যাওয়ার পিছনে একটা কারণ হচ্ছে আসলে দেখুন যে এখন যে অস্থায়ী সরকারটা ক্ষমতায় আসছে, they need a strong support, এবং যান মাল প্রতিটি কিছু ব্যবসার নিরাপত্তা কিন্তু এখন আর্মি এনশিওর করছে। সো উইথ গুড ফেইথ আমি বলবো সেই জন্যই কিন্তু তারা ওখানে গিয়েছেন ব্যবসায়ী মহল। আমার মনে হচ্ছে উই শুড নট লুক ফর দ্য কনফ্লিক্ট থিওরি বিহাইন্ড ইট, বিকজ ইকোনমি নিড টু রান। জি, অনেক ধন্যবাদ। আমরা নাকিবুর রহমান, আপনি কি কিছু যোগ করতে চান এর সাথে? তাহলে আমরা শেষ করব। না, আমি সেই একই কথাই বলবো যে এখন সময় এসেছে দেশ গড়ার, এবং আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে। দেশটা আমাদেরই, দেশের সাফল্য ব্যর্থতা নির্ভর করবে আমাদের সহযোগিতার উপরে। এবং নিঃসন্দেহে বড় সহযোগিতার সুযোগ রয়েছে এখন বন্যার্তদের পাশে দাঁড়িয়ে, কারণ পুরো দেশে মানুষ যেভাবে দুর্ভোগের মধ্যে পড়ছে, সত্যিকারের দেশপ্রেম যাদের আছে, যারা সত্যিকারের দেশ গড়ার কথা বলেন, তারা হয়তো ফেসবুকে বড় বড় স্ট্যাটাস না দিয়ে এখন সুযোগ আছে, বিশেষ করে প্রবাসে যারা আছেন, আমেরিকা যারা আছেন, তারা কিন্তু বন্যার্তদের পাশে দাঁড়াতে পারেন, বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দাঁড়াতে পারেন। যে সংস্থাগুলো কাজ করছে, স্বেচ্ছাসেবক হিসেবে যারা কাজ করছে, তাদের হাতকে আর্থিকভাবে শক্তিশালী করে কিন্তু দাঁড়ানোর সুযোগ আছে। এবং সেই আহ্বানটাই আমরা আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান থেকে জানাবো, যারা আমেরিকা আছেন বাংলাদেশের পাশে আর্থিকভাবে দাঁড়ান। এটাই আসলে সত্যিকারের দেশপ্রেম। অনেক ধন্যবাদ দর্শক সঙ্গে থাকার জন্য। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।